সময় এখন দুপুর গড়িয়ে বিকেলের কাছাকাছি। রোদ শুভ্রের রুমেই বসে আছে। দুপুরে খাওয়া দাওয়া রুমেই করেছে। হেনা বেগম কয়েকবার এসে দেখে গেছে। সকালের ঘটনা এখনো মনে করলে ভয়ে সিটিয়ে যায়। শুভ্র হঠাৎ এমন পরিবর্তন, এভাবে হুটহাট কাছে চলে আসা, সবকিছু যেন রোদ শকে আছে। সকালে শুভ্রের এমন বেগতিক আচরণ, ছন্নছাড়া স্পর্শ কোনোভাবেই সহ্য করতে পারছিল না। রোদের ছোট্ট মাথায় কোনোভাবে এত চাপ নিতে পারেনি, তাই অতিরিক্ত ভয়ে সেন্সলেস হয়ে গেছে। শুভ্র যাওয়ার কিছুক্ষণ পর রোদের জ্ঞান ফিরে। হেনা বেগম তো কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় তুলেছে। রোদের সকালের কথা এখনো মনে পড়লে অদ্ভুত শিহরণে পুরো শরীর কেঁপে ওঠে। তবে শুভ্র কাছে এলে শুভ্রের করা প্রতিটা আঘাতের কথা মনে পড়ে যায়। কোনোভাবে সেই শুভ্রকে কাছে টানতে পারে না। রোদ আস্তে করে শুভ্রের বেড থেকে উঠে দাঁড়ায়। এখন শরীর ঠিক আছে, তাই এখন উচিত নিজের রুমে চলে যাওয়া। রোদ আস্তে করে হেঁটে রুম থেকে বেরিয়ে আসে। শুভ্র রুম থেকে বের হতে দেখে রিয়া রোদকে। কিছুদিন যাবৎ সে খেয়াল করছে শুভ্রের আচরণ, ব্যবহার সবকিছু পাল্টে গেছে। মনে মনে রাগে ফুঁসে উঠে রিয়া। যে করেই হোক শুভ্রের কাছ থেকে এই রোদকে দূরে সরাতেই হবে সারা জীবনের জন্য। আর যে করেই হোক শুভ্রকে আমার চাই চাই, কথাগুলো বলে রিয়া নিচে চলে যায়। রোদ নিজের রুমে গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। এত ডিপ্রেশন, এত ঝামেলা সে আর নিতে পারছে না। নীলার সাথেও আজ অনেক দিন হয়ে গেল দেখা হয়নি। কালকে নাকি মামার বাড়ি থেকে আসবে। এদিকে রুহি কিছুদিন যাবৎ খেয়াল করছে যে রোমান তাকে এড়িয়ে চলছে। কেন সেটা তার অজানা নয়। তবে মনে মনে কেন জানি রুহি রোমানের এইভাবে এড়িয়ে যাওয়া মেনে নিতে পারছে না। রুহি ছাদে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে আর আচার খাচ্ছে। রুহি তাচ্ছিল্য এসে বলে ওঠে, সব পুরুষ সৌন্দর্যের পূজারী। এখন হয়তো তার মোহ কেটে গেছে, তাই এড়িয়ে যাচ্ছে। জানি তো আমি, সব পুরুষ দিন শেষে রূপটাই খোঁজে। কথাগুলো বলতে বলতে রুহির চোখের কোণে পানি চলে আসে। আসলে মেয়ের রূপ না থাকলে কিছুই হয় না। এই সমাজ সবার আগে রূপটাই দেখে, গুণের কোনো দাম নেই। বুক ফেটে দীর্ঘশ্বাস ফেলে রুহি। মনে মনে বলে ওঠে, মন থেকে বের করে ফেল রুহি ওই লোকের কথা। তুই কখনোই তার যোগ্য হতে পারিস না। ছাদের অপর প্রান্তে দাঁড়ানো রোমান লুকিয়ে লুকিয়ে তার বোকানারিকে দেখছে। কিছু কথা তার কানে এসেছে। কষ্ট তারও হচ্ছে রুহিকে এভাবে এড়িয়ে চলতে, কিন্তু সাময়িক একটু কষ্ট সহ্য করলে যদি তার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য পেয়ে যায়, তাহলে এই কষ্ট সে সহ্য করবে। তবে রুহি যতদিন নিজে থেকে তার কাছে না আসবে, ততদিন এইভাবে এড়িয়ে চলবে, দূরে থাকবে। যত কষ্টই হোক নিজের মনের অনুভূতি সে দমিয়ে রাখবে। কথাগুলো মনে মনে বলেই ছাদ থেকে সরে যায় রোমান। রুহি কেন জানি মনে হলো পেছনে কেউ আছে। পিছনে ফিরে তাকাতেই দেখে কেউ নেই। পাশে থাকা ফোন হাতে নিয়ে দেখে কয়টা বাজে, বিকাল 4টা কাছাকাছি। রুহি আচারের বয়ম রেখে ছাদ থেকে ধীর পায়ে নেমে আসে। নিলয়ের পুরো বাড়ি ঢোল পিটিয়ে সবাইকে জানানো শেষ যে তার শুভ্র ভাই বিড়াল মারছে। নিলয়ের কথার আগামাথা কেউ বুঝতে পারছে না। রুহি সারাদিনে রোদের কাছে যায়নি। সকালে কি হয়েছে তাও তার অজানা। দৌড়ে রোদের রুমে যায়। রোদ ব্যালকনিতে বসে উপন্যাসের বই পড়ছে। রুহি রোদকে পেছন থেকে জড়িয়ে ধরে। রোদ মুচকি হাসে। রুহি গিয়ে রোদের সামনে থাকা চেয়ার টেনে বসে পড়ে। হাসি হাসি মুখ নিয়ে জিজ্ঞাসা করে, ভাবিজি, কি শুনছি গো? কিসের বিড়াল মারার কথা বলছে নিলয় ভাইয়া? রোদ রুহির এমন কথায় লজ্জায় মাথা নিচু করে ফেলে। রুহি জোরে শব্দ করে হেসে দেয়। রুহি পুনরায় বলে ওঠে, লজ্জা পেতে হবে না ভাবি, আমি তো তোমার বেস্ট ফ্রেন্ডও, তাই ননদি মনে না করি বন্ধু মনে করে বলো। রোদ মাথা তুলে তাকায় রুহির দিকে, আস্তে করে বলে ওঠে, তেমন কিছু না রুহি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার সাথে ভাইয়ার সব কিছু কি ঠিকঠাক হয়েছে? তেমন কিছুই না। রোদ এইটুকু বলে চুপ হয়ে যায়। রুহি রোদের দিকে তাকিয়ে বলে ওঠে, বন্ধু মনে করে বলো আমায় সব কিছু। রোদ মাথা নিচু করে আছে। আস্তে আস্তে সবকিছু খুলে বলে। অ্যাক্সিডেন্টের পর থেকে শুভ্রের এমন পরিবর্তন, হুট করে বদলে যাওয়া, সবকিছু রুহি মনোযোগ দিয়ে শুনে। আসলে সেদিন হসপিটালে সুপ্রভাইয়ের পাগলামো সে দেখছিল। রুহি রোদের দিকে তাকিয়ে বলে ওঠে। রোদ চুপ করে আছে, কোনো কথা বলছে না, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রোদের চুপ করে থাকায় সবকিছু বুঝে যায় রুহি। রোদের কাছে গিয়ে হাতে হাত রেখে বলে ওঠে, তুমি কি সব কিছু ভুলে ভাইয়াকে মেনে নিয়েছো রোদ? রোদ আস্তে করে রুহির দিকে তাকায়। রুহি রোদের চোখে পানি মুছে দিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে। রুহি একটু থেমে পুনরায় আবার বলে ওঠে। আমার চোখের দিকে তাকা রোদ। রোদ রুহির কথায় মাথা নাড়ায়। রুহি রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, চোখের পানি অনেক মূল্যবান রোদ, যেখানে সেখানেই চোখের পানি ফেলাবে না। আর একটা কথা মন দিয়ে শোন, শুভ্র ভাইয়া যতই আমার আপন ভাই হোক, সেই তোর সাথে অন্যায় করেছে প্রতিনিয়ত, তাই এত সহজে তাকে মাফ করিস না। সে যে আমার ভাই বলে সব কিছুতেই পার পেয়ে যাবে, এটা মোটেও না। পুরুষ মানুষ সহজে কোনো জিনিস পেয়ে গেলে তার কদর করে না। শুভ্র ভাই তোকে যে কষ্ট দিয়েছে, ভুল বুঝছে,
যদি সেই সামান্য কষ্ট অনুভব না করে, তাহলে আবার তোকে অন্যায়ের কথা শুনি ভুল বুঝবে, আঘাত করবে। তাই বলছি, নিজেকে সব কিছুতেই দুর্বল করিস না, শক্ত কর নিজেকে। আর যতটা সম্ভব ভাইয়াকে এড়িয়ে চল। আমি জানি তুই ভাইয়াকে অনেক ভালোবাসিস, কিন্তু এখন সময়টা ভালোবাসা দেখানো না, আবেগ ধুয়ে ফেল, বিবেক দিয়ে কাজ কর। রোদ রুহির কথায় মাথা নাড়ায়। রুহি রোদকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, ভাইয়াকে একটা শাস্তি দেওয়া দরকার, বুঝছিস? আমার মিষ্টি একটা ভাবিকে কষ্ট দিচ্ছে, তাকে তো তার শাস্তি পেতেই হবে। রুহি রোদের কানে কানে কিছু একটা বলে রুম থেকে দৌড়ে বের হয়ে যায়। রোদ রুহির বলার প্রতিটা কথা ভাবে। আসলে রুহি তো কোনো ভুল কথা বলেনি। সহজে কাউকে পেয়ে গেলে তার মূল্য কেউই দেয় না। রোদ বসা থেকে উঠে বাসার পাশে আজানের ধ্বনি ভেসে আসছে। রোদ মাথার কাপড়টা ঠিকঠাক মতো দেয়। আজান শেষ হলে ওয়াশরুমে যায় উজু করে নামাজ পড়তে। মাগরিবের নামাজ শেষ করে বিছানার উপর বসে। চারিদিকে অন্ধকার হয়ে আসছে। সারাদিনে আর শুভ্র দেখা পায়নি। রোদ রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে আসে। রোদ কিচেনে পা বাড়ায়। কিচেনে মীরা বেগম ছিলেন। রোদকে দেখে হাতের কাজ রেখে কিচেন থেকে বেরিয়ে যায়। রোদ পিছনে ফিরে তাকায়। মীরা বেগম চলে যাচ্ছেন। চোখ আটকে আছে পানি। কোনো রকম নিজেকে সামলায় রোদ। রোদ আর কিচেনে থাকে না। সেও বেরিয়ে আসে। ড্রয়িং রুমে পেরিয়ে সিঁড়ির দিকে যেতে নিবে এমন সময় কারো ডাকে পিছনে ফিরে তাকায়। অয়ন দাঁড়িয়ে আছে। অয়নের মুখে মৃদু হাসি। অয়নকে রোদ অনুরোধের স্বরে বলে ওঠে, রোদ আমাকে এক গ্লাস পানি দিবে, খুব তৃষ্ণা পেয়েছে। রোদ অয়নকে এড়িয়ে যেতে চাইলে অয়ন পানি চাওয়াতে কিচেনে যায়। আশেপাশে কোনো সার্ভেন্ট নেই যে তাদের বলবে। দ্রুত পায়ে কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে অয়নকে দেয়। কিছুদিন ধরে অয়নকে সেরকম বাড়িতে দেখা যায়নি। একবার শুনেছিল কোনো কাজে নাকি সিলেটে গেছে। তারপর আর কোনো কিছু জানে না, আর কারো কাছে জিজ্ঞাসা করেনি। রোদ পানি দিয়ে চলে যেতে নিবে এমন সময় অয়ন বলে ওঠে, রোদ, কেমন আছো তুমি? রোদ পিছনে ফিরে তাকায়। আস্তে করে বলে ওঠে, আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। রোদ কথা শেষ করে আর দাঁড়ায় না। এমন অয়নের এমন ঘোর লাগানো দৃষ্টি তাকে অস্বস্তিতে ফেলে। সে অতটা অবুঝ না যে দৃষ্টির মানে বুঝবে না। মেয়ে মানুষ ছেলেদের চোখের দৃষ্টি দেখলে বলে দিতে পারে সে কেমন। রোদকে এভাবে এড়িয়ে যেতে দেখে দীর্ঘশ্বাস ফেলে অয়ন। অয়ন মনে মনে বলে ওঠে, মন যারে চায়, ভাগ্য তারে পায় না। মানুষটাকে ভালোবাসি, তবে তাকে ছুঁয়ে দেখা, তার কাছে যাওয়া অধিকার আমার নেই। কেউ পেয়ে অবহেলা করে, আর কেউ হাজারবার চেয়েও পায় না। অয়ন সোফা থেকে উঠে সিঁড়ি দিয়ে নিজের রুমে হাঁটা দেয়। নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে রাত 9টা কি 9টা 30। রোদ এশার নামাজ শেষ করে বিছানার উপর বসে আছে। ভীষণ মনে পড়ছে তার মামনিকে। মামনির ছবি বুকের সাথে চেপে ধরে আছে। হঠাৎ কারো হাসির শব্দে সামনে তাকায়। রিয়া রোদের দিকে তাকিয়ে হাসছে। রোদ চোখ সরিয়ে চোখের পানি মুছে ছবিটা ঠিক স্থানে রেখে বিছানার ওপর বসে। রিয়া রুমের ভিতর ঢুকে রোদকে বলে ওঠে, রূপ দেখিয়ে তো ভালোই শুভ্রকে বশ করেছিস। রোদ ভ্রু কুচকে তাকায় রিয়ার দিকে। রিয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, যতই ছল চাতুরি করিস, শুভ্রকে আমি আমার করবই। তোর এই রূপের জালে বেশি দিন বেঁধে রাখতে পারবি না। রোদ রিয়ার কথা শুনে হাসে। রোদকে হাসতে দেখে রাগটা যেন আরো বেড়ে যায়। রেগে গিয়ে বিছানা থেকে রোদের হাত টেনে ধরে দাঁড় করায়। তোকে আমি আজকে মেরেই ফেলবো। তোর জন্যই শুভ্র আমার থেকে দূরে সরে গেছে। কথাগুলো বলেই রোদকে থাপ্পড় মারতে নেয়। রোদ হাত ধরে ফেলে। রিয়ার হাত মোচড় দিয়ে ধরে। রিয়া ব্যথায় আহ বলে চিৎকার করে ওঠে। রোদ রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, হাত অনেক বড় হয়ে গেছে, কথায় কথায় গায়ে হাত তুলতে আসিস। বয়সে বড় বলে এতক্ষণ সম্মান দিয়ে চুপ থেকেছি। আর কি যেন বললি, আমি শুভ্র ভাইকে আমার রূপ দেখিয়ে ফাঁসিয়েছি? আমি আমার স্বামীর রূপ দিয়ে না হয় যা ইচ্ছে তাই করব, যেটাই ইচ্ছে দিয়ে ফাঁসাবো, তাতে তোর কি? হ্যাঁ, তোর মতো তো বিবাহিত বেড়ার পেছনে পড়ে থাকিনি। তোর তো লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, একটা বিবাহিত পুরুষের পেছনে পড়ে আছিস তুই। রিয়া নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে ওঠে। আমি শুভ্রকে আমার করেই ছাড়বই। রোদ হেসে দেয়। তারপর বলে ওঠে, ওটা আমার খাওয়া মা, সেটার দিকে রোদ রিয়াকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে হেসে বলে ওঠে, তোর মতো নোংরা মেয়ের দিকে শুভ্র চৌধুরী কখনোই হাত বাড়াবে না, এটুকু গ্যারান্টি আমি বলতে দিতে পারি। আর দিবার স্বপ্ন দেখা বাদ দে, যা আমার রুম থেকে বের হ। ছাড়ুন বলছি, অসহ্য লাগছে, ছাড়ুন। শুভ্র ভাই, রোদ রেগে ব্যালকনিতে চলে যায়। রিয়া রাগে দুঃখে রুম থেকে বেরিয়ে যায়। রোদের সবকিছু যেন অসহ্য লাগছে।
সে যতই চুপ থেকে মানুষ তাকে ততই আঘাত করে। রাত 11টা। রোদ রাতের খাবার খেয়ে রুমে চলে আসে। হাসি বেগম খাবার টেবিলে রাগি চোখে তাকিয়েছিল রোদের দিকে, কিন্তু আরাফ চৌধুরী থাকাতে কিছু বলেনি। রোদ হাসি বেগমকে সেরকম পাত্তা দেয় না। খাবার খেয়ে তাড়াতাড়ি রুমে চলে আসে। এখন রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। রুমে ভালো লাগছে না বলে ছাদে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে আসে। অনেক দিন হয়ে গেল ছাদে আসেনি। রাত 12টার কাছাকাছি শুভ্র রোমান কিছুক্ষণ আগে বাড়ি আসে। শুভ্র গোসল করে বের হয়ে ধূসর রঙের গেঞ্জির সাথে ট্রাউজার গায়ে, মাথার চুলগুলো ভেজা। রুমে ঢুকে বউকে খুঁজে, কিন্তু সে ভালো করেই জানে যে তার বউ তো আর তার রুমে থাকার মানুষ নয়। সুযোগ পেলে পাখির মতো উড়াল দেয়। শুভ্র রুম থেকে বেরিয়ে রোদের রুমে যায়। হেনা বেগমের রুমে গিয়ে দরজা খুলে তাকায়, এখানেও তার বউ নেই। পুরো বাড়ি খুঁজে কোথাও তার বউ নেই। কপালে চিন্তার ছাপ, এত রাতে বউ কই গেল? কিছু একটা ভেবে মুচকি আসে, দৌড়ে রুমে চলে যায়। হাতে একটা প্যাকেট নিয়ে দ্রুত পায়ে ছাদে উঠে যায়। রোদ ছাদের এক কোণে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়েছে। শুভ্র রোদকে পেছন থেকে জড়িয়ে ধরে। রোদ হঠাৎ হকচকিয়ে ওঠে। শুভ্র আস্তে করে বলে ওঠে, শান্ত হব, আমি তোমার একমাত্র জামাই। এভাবে ছুটোছুটি করিও না, শান্ত হয়ে থাকে তো একটু। রোদ শুভ্রের কথা শুনে ছোটাছুটি আরো বেড়ে যায়। শুভ্র বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। সমস্যা কি তোর? লাফালাফি করছিস কেন? চুপচাপ দাঁড়া। রোদ শক্ত কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন বলছি। ছাড়বো না। কি করবি? অসহ্য লাগছে, ছাড়ুন। তোর যেমন লাগা লাগুক, আমার ভালোই লাগছে। রোদ শুভ্রর হাতে জোরে কামড় বসিয়ে দেয়। শুভ্র কোনো শব্দ করে না। শুভ্রকে না ছাড়তে দেখে রোদ শুভ্রের হাত থেকে মুখ সরিয়ে নেয়। শুভ্র হাতের দিকে এক নজর তাকিয়ে আরেক হাত দিয়ে রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে ওঠে, এত রাতে কি বউয়ের কামড়া কামড়ি করতে ইচ্ছে করছে নাকি? ইচ্ছে করলে চলো রুমে যাই। রোদ শুভ্রের কথা শুনে জোরে জোরে শ্বাস ফেলে আস্তে করে বলে। শুভ্র ভাই। রোদের এমন করুণ কণ্ঠে শুভ্রর পুরো শরীর কেঁপে ওঠে। আস্তে করে বলে ওঠে, বলো। কেন এমন করছেন? প্লিজ এমনটা করবেন না। শুভ্র রোদের গলায় মুখ দিয়ে আস্তে করে বলে ওঠে, কি করছি আমি? আমার থেকে দয়া করে দূরে থাকুন প্লিজ। আমাকে আপনি কিছুদিন সময় দিন, তারপর আমি অনেক দূরে চলে যাব। এই কয়দিন আমার থেকে দূরে থাকবেন প্লিজ, তারপর কোনো দিনও আপনার সামনে আসবো না। রোদের মুখে চলে যাবে কথা শুনে রাগ উঠে যায়। শক্ত করে রোদের পেট চেপে ধরে রোদ ব্যথায় শব্দ করে ওঠে। শুভ্র দাঁতে দাঁত চেপে বলে, খুব শখ হয়েছে আমার থেকে দূরে চলে যাওয়ার? আপনার কাছে থাকতে চাই না। শুভ্র রাগে রোদকে সামনে ঘুরিয়ে শক্ত করে গলা চেপে ধরে রাগে রিরি করতে করতে বলে ওঠে, আমার থেকে দূরে চলে যাওয়ার চিন্তা করলে এখানে জিন্দা কবর দিয়ে দেবো। রোদের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এমনভাবে গলা চেপে ধরেছে, শ্বাস নিতে পারছে না। শুভ্র রোদের গলা ছেড়ে দেয়। রোদের গলা ধরে জোরে জোরে কাশতে থাকে। শুভ্রর দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার মতো একজন নিষ্ঠুর মনের মানুষ শুধু কষ্ট দিতেই পারে, কখনোই ভালোবাসতে পারে না। আর সেখানে ভালোবাসা নেই, আমি থাকতেও চাই না সেখানে। কারো ঘৃণা নিয়ে আমি বাঁচতে চাই না। শুভ্র রোদের কাছে এসে রোদকে নিজের সাথে চেপে ধরে রাগি চোখে তাকিয়ে বলে ওঠে, আমি তোকে ঘৃণা করি, আর এই ঘৃণা নিয়ে তোকে সারা জীবন বাঁচতে হবে, আর আমার সাথে তোকে থাকতে হবে। আমি ছাড়া অন্য কারো কাছে যাওয়ার কথা মাথায় আসলে সেখানে তোকে জিন্দা কবর দিয়ে দেবো, মনে রাখিস। রোদ কাঁদতে কাঁদতে বলে ওঠে। আমি থাকতে চাই না, আপনার সাথে চাই না আমি থাকতে। শুভ্র রাগে রোদকে ছেড়ে নিজের চুল চেপে ধরে কোনোভাবে রাগ কন্ট্রোল করতে পারছে না। এই মেয়ে উল্টোপাল্টা কথা বলে রাগটা আরও বাড়িয়ে দিচ্ছে। শুভ্র রোদের দিকে তাকায়। রোদ আবারও কিছু একটা বলতে নিবে, তখনই রোদকে এক হাত ধরে কোমরে পেঁচিয়ে নিজের সামনে আনে। শুভ্রের চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। রোদ এখনো ফুপিয়ে কেঁদে যাচ্ছে। শুভ্র রোদের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। রোদ হাত দিয়ে ধাক্কা দিতে থাকে। শুভ্র রোদের হাত এক হাত দিয়ে চেপে ধরে। প্রায় 10 মিনিট পার হয়ে যায়। শুভ্রের ছাড়ার কোনো নামই নেই। রোদের হাত পা নেতিয়ে আসে। শুভ্র রোদকে ছেড়ে দেয়। রোদ শরীরের ভর ছেড়ে দেয় শুভ্রের গায়ে। শুভ্রর বুকে মাথা রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে। শুভ্র রোদের মাথা তুলে নিজের দিকে দাঁড়িয়ে বলে ওঠে, আমাকে উস্কানি দিস না। তুই ছোট বলে যে তোকে ছেড়ে দেব এটা কখনোই মাথায় আনিস না। আমি আমার অধিকার ভালো করে বুঝে নিতে জানি। আমার কাছে থেকে তুই কিন্তু ছাড় পাবি না রোদ। কথাগুলো বলে শুভ্র শব্দ করে রোদের কপালে চুমু খায়। রাত প্রায় 10টার কাছাকাছি। রোদ এখনো শুভ্রের শরীরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, হুঁশে আছে, কিন্তু পুরো শরীর নেতিয়ে আছে। শরীরে কোনো শক্তি পাচ্ছে না। শুভ্র রোদকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। রোদ যতই চেষ্টা করছে শুভ্রের কাছ থেকে দূরে রাখতে, ততই যেন বারবার দুর্বল হয়ে পড়ছে। এত নিষ্ঠুর কঠোর মনের মানুষকে কেন ভালোবাসলো? রোদ নড়ে চড়ে উঠে শুভ্রের কাছ থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু শুভ্র আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। রোদের ছোটাছুটি থেমে যায়। আগের ন্যায় পড়ে থাকে শুভ্রের বুকে। ডুকরে কেঁদে ওঠে রোদ।
রোদ এইভাবে কাঁদতে দেখে শুভ্রের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। মুখে কিছু বলতে পারে না, আরো শক্ত করে জড়িয়ে ধরে রোদকে। রোদ কাঁদতে কাঁদতে শুভ্রের পিছনের গেঞ্জি খামচে ধরে কান্না ভেজা কণ্ঠে রোদ বলে ওঠে, আপনি খুব খারাপ শুভ্র ভাই, খুব খারাপ। আপনি যে আঘাত আমায় করেছেন তার জন্য আমি আপনাকে কখনোই মাফ করব না। আপনি জোর করে নিজের কাছে আমায় রাখতে পারবেন, কিন্তু আপনি কখনোই রোদকে নিজের করে পাবেন না, কখনোই না। বড্ড অভিমানে কণ্ঠে কথাগুলো বলে ওঠে রোদ। পুনরায় আবার ফুঁপিয়ে কেঁদে ওঠে। শুভ্রর বুকের ভিতর চিনচিন করে ব্যথা শুরু হয়। শুভ্র রোদকে নিজের বুক থেকে তুলে দুই গালে হাত রেখে রোদের কপালে কপাল ঠেকে জোরে শ্বাস ফেলে। রোদের সর্ব অঙ্গ কেঁপে ওঠে। শুভ্রের দৃষ্টি স্থির রোদের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার তোকে মাফ করতে হবে না। তুই যেরকম আছিস সেরকম থাক। তবে হ্যাঁ, আমার থেকে দূরে যাওয়ার চিন্তা মাথায় আনছে। ভুলেও আমার কথা আর অবাধ্য হোস না, তাহলে তার বিপরীত তোকে ভয়ঙ্কর কিছু মুখোমুখি হতে হবে। কথাটা মাথায় রাখিস। আর আমি তোকে ভালোবাসি না, ঘৃণা করি। আর তোকে এই ঘৃণা নিয়ে সারা জীবন আমার সাথে কাটাতে হবে। মাথায় ঢুকে নে তুই। শুভ্রর মুখে ভালোবাসি না কথাটা শুনে ঠোঁট চেপে কান্না আসে রোদের। ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর বৃথা চেষ্টা করে। আচ্ছা, যে মানুষটা আমাকে ভালোবাসে না তার পিছনে কেন সে পড়ে থাকবে? সে শুভ্রর কাছে থাকবে না, কোনো মতেই থাকবে না সে। রোদ কথাগুলো মনে মনে বলে। শুভ্র হুট করে রোদকে কোলে নিয়ে হাঁটা দেয়। আকস্মিক কেমন হওয়াতে রোদ ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। শুভ্র রোদকে ভয় দেখাতে হাতের বাঁধন একটু হালকা করে। রোদ ভয়ে শুভ্রর গলা জড়িয়ে ধরে। রোদকে গলা জড়িয়ে ধরতে দেখে শুভ্র মুচকি হেসে হাঁটা দেয় নিচে নিজের রুমের উদ্দেশ্যে। রোদকে রুমে এনে বেডে শুইয়ে দিয়ে বলে ওঠে, এখানে চুপচাপ শুয়ে পড়। এখান থেকে এক পা নড়লে ঠ্যাং ভেঙে বসিয়ে রাখবো, মনে রাখিস। রোদ শুভ্রের শান্ত কণ্ঠের ধমকে ভয়ে তাড়াতাড়ি চোখ বুজে। শুভ্র রোদের দিকে এক নজর তাকিয়ে ছাদে রাখা প্যাকেট আনতে যায়। অনেক বড় একটা ডেইরি মিল্ক চকলেট। শুভ্র রুমে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেডের কাছে যায়। রোদ গভীর ঘুমে আচ্ছন্ন। শুভ্র আস্তে করে রোদের হাত ধরে বেডের পাশে বসে পড়ে। শুভ্রের দৃষ্টি স্থির, এক ধারে তার ছোট ফুলকে দেখছে। কতটাই না নিষ্পাপ তার ছোট ফুল, আর সে কিনা তার ছোট্ট পরিটাকে এতদিন এইভাবে আঘাত করেছিল। শুভ্রের চোখ দুটো অসম্ভব লাল। ছেলে না হলে মেয়ে হলে এতক্ষণে বাচ্চাদের মতো কেঁদে দিত। এত শক্ত মনের মানুষের দুর্বল জায়গা আছে ভাবলেই হাসি পায় শুভ্রের। হ্যাঁ, তার দুর্বলতা আছে, আর এই তার সব থেকে দুর্বলতা। তার সামনে কত শান্তির ঘুম ঘুমাচ্ছে। আচ্ছা, তার ছোট ফুল কি জানে তার যন্ত্রণায় একজনে কত রাত নির্ঘুম কেটেছে? শুভ্র রোদের হাতে আলতো উঁচু মুখে রুম থেকে বেরিয়ে যায়। অনেক কাজ বাকি। তাকে তার মা বাবা রোদের প্রতি হওয়া প্রতিটা অন্যায় শোধ নিতে হবে। খুঁজে বের করতে হবে কারা আছে এত বড় ষড়যন্ত্রের পিছনে। সকাল 7টা। ফজরের নামাজ পড়ে নিজের রুমে বসে আছে রোদ। ফজরের আজানের ধ্বনি কানে আসতে ঘুম ভেঙে যায় রোদের। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বেডে নিজেকে একা শুয়ে থাকতে দেখে আশেপাশে চোখ বোলায়। মনে মনে বলে ওঠে, উনি কি তাহলে সারা রাত রুমে আসেনি? রোদ বেড থেকে উঠে দাঁড়ায়, ওয়াশরুম থেকে উজু করে বের হয়। দরজা খুলে হাঁটা দেয় নিজের রুমে। নামাজ পড়ে তখন থেকে বিছানার উপর বসে আছে। কিছুক্ষণ আগে নীলা ফোন করেছিল, কালকে রাতে নাকি এসেছে, আজকে কলেজে যাবে, তাই রোদকে রেডি হয়ে আসতে বলল, সাথে রুহিকে নিয়েও। রোদ নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যায়। বাড়ির সবাই নাস্তা করছে। এখন সকাল 8টা কি 8:30 হবে। রোদ সকালে নাস্তা করে রুহিকে কলেজের জন্য রেডি হতে বলে উপরে চলে আসে। রুহি খাবার টেবিলে খাচ্ছে আর রোমানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। রোমান সবকিছু দেখেও না দেখার ভান করে নিচের দিকে তাকিয়ে খেতে থাকে। তাকে দেখে মনে হচ্ছে খাবার খাওয়া ছাড়া আশেপাশে তার কোনো নজর নেই। রুহি অর্ধেক খাবার খেয়ে খাবার টেবিল থেকে উঠে পড়ে। রোদ রেডি হয়ে কলেজের জন্য বাড়ি থেকে বের হয় হেনা বেগমকে বলে। বাড়ির বাহিরে রাস্তায় এসে দাঁড়ায় রুহি। রোদ রিক্সা ডেকে উঠে পড়ে রিক্সায়। সামনে নীলার বাসা। নীলাকে পথ থেকে তুলে নিবে। রোদ আশেপাশে তাকিয়ে দেখছে রুহি নিজের ফোনে কি যেন করছে খুব মনোযোগ দিয়ে। পথ থেকে নীলাকে রিক্সায় তুলে এতদিন পর প্রাণপ্রিয় বন্ধুকে দেখে সব দুঃখ যেন এক নিমিষে ভুলে যায়। তিনজন এক রিক্সায় বসে। চিকন হওয়ার সুবিধা সেরকম সমস্যা হয় না। রিক্সা এসে থামে কলেজ গেটে। তিনজনে রিক্সা থেকে নেমে কলেজের ভিতর যায়। দুপুর 12টা। বাইরে সূর্যের তাপ প্রখর, ফ্যাপসা গরম হাঁসফাঁস করছে রোদ। রুহি নীলা প্রচণ্ড খুশি। কলেজ থেকে সবাইকে ট্যুরে রাঙামাটি নিয়ে যাবে। রোদ এইসব ট্যুর নিয়ে কোনো আগ্রহ নেই। সে আনমনে রাস্তার পাশ দিয়ে হাঁটছে। রুহির চিন্তা হচ্ছে তার ভাইয়া কি যেতে দিবে রোদ আর তাকে এত দূরে একা একা। শুভ্রের কথা মাথায় আসতে মুখ চুপসে যায় রুহির। ভাইয়াকে কিভাবে রাজি করাবে সেই চিন্তায় মাথা ধরে যাচ্ছে। তিনজন রিক্সা নিয়ে বাড়ি চলে আসে। বিকাল 3টা 5। রোদ নিজের রুমে বসে আছে। কলেজ থেকে এসে খাবার খাওয়ার জন্য একবার রুম থেকে বের হয়েছিল, তারপর আর রুম থেকে বের হয়নি। হেনা বেগম
ট্যুরে যাওয়ার কথা শুনে সাথে সাথে না করে দিয়েছে। কোনোভাবেই তার নাতনিদের এত দূরে একা পাঠাবে না। রুহি অনেক বুঝিয়েছে কিন্তু কোনোভাবেই হেনা বেগম রাজি নয়। তার জন্য দুপুর থেকে রুহি না খেয়ে নিজের রুমে দরজা আটকে বসে আছে। তার জেদ একটা, সে আর রোদ ট্যুরে যাবে মানে যাবেই। রোদ সকাল থেকে শুভ্রকে কোথাও দেখেনি, হয়তো কোনো কাজে আটকে আছে। তার মতো এত বড় নামকরা বিজনেসম্যানের তো বাড়িতে বসে থাকা কাজ নয়। গালে হাত দিয়ে সবকিছু ভাবতে ছিল রোদ। এমন সময় নীলা দরজার সামনে দাঁড়িয়ে বলে ওঠে। তা মহারানী কি এত ভাবছে গালে হাত দিয়ে? হুম হুম। রোদ রুহিকে দেখে গাল থেকে হাত সরিয়ে মুচকি হাসে। নীলাও হেসে রুমে ঢুকে রোদের বেডের পাশে বসে পড়ে। এমন সময় রুহি রোদের রুমে এসে পড়ে। মুখে তার হাসি নেই, মনে হচ্ছে অমাবস্যা অন্ধকারে ঢেকে আছে। রোদ রুহির দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে। রুহিকে হাতের ইশারায় নিজের কাছে ডাকে। রুহি এখনো কিছু খায়নি। আসলে যতক্ষণে তাদের ট্যুরে যেতে না দিবে ততক্ষণ সে কিছুই মুখে দিবে না। এই রুহিটাও হয়েছে বড্ড জেদি। নীলা রোদ রুহিকে উদ্দেশ্য করে বলে। ওদের কি ট্যুরে যেতে দিবে? রাজি হয়েছে? রুহি রোদ রুহির দিকে তাকিয়ে দুপুরে ঘটে যাওয়া সব কিছু বলে। এও বলে রুহি এখনো কিছু খায়নি। নীলা চোখ মুখ ছোট ছোট করে বলে। তোদের না যেতে দিলে আমাকে যেতে দিবে না কোনো মতেই। নীলা একটু থেমে আবারও বলে ওঠে। এত সহজে হার মেনে নিলে তো চলবে না। তার আগে খেয়ে গায়ে শক্তি সঞ্চয় করে তারপর সবাই রাজি করাতে হবে। নীলা রোদ রুহি কে বুঝিয়ে খাবার খাওয়ায়। যে করেই হোক বাসা থেকে অনুমতি নিবে এবং তারা ট্যুরে যাবে। রুহিও খাবার খেয়ে নেয়। রুহি খাওয়া শেষ হতে তিনজন মিলে চলে যায় হেনা বেগমের রুমে। অনেক বুঝায় কিন্তু হেনা বেগম নাছোড়বান্দা। রোদ বলাতে মত দেয়, তবে শুভ্রের কাছ থেকে অনুমতি নিয়ে যেতে বলেছে। শুভ্র যদি যেতে দেয় তো তারা যেন যায়, তাতে কোনো আপত্তি নেই। সবাই হেনা বেগমের কথায় চুপ হয়ে যায়। হেনা বেগম আর কথা বাড়ায় না। রোদ রুহি নীলা রুম থেকে বেরিয়ে যায়। এখন সবার চিন্তা হচ্ছে শুভ্রের কাছ থেকে অনুমতি কে নিবে। রাত 11টার কাছাকাছি শুভ্র রাত 10টা বাড়িতে আসে। রোদ রুহি নীলা সবাই একসাথে আছে। নীলাও বাড়িতে যায়নি। এখন তাদের চিন্তা হচ্ছে যে শুভ্রকে রাজি করাবে কে। রুহি শুভ্রর কাছে গিয়েছিল ট্যুরে যাওয়ার কথা বলতে। ধমক দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে বলে। রুহি মুখ ভার করে শুভ্রের রুম থেকে বেরিয়ে আসে। সেই বেশ কিছুক্ষণ ধরে রুহি মাথায় হাত দিয়ে কিছু একটা ভেবে যাচ্ছে, কি করে তার ভাইকে রাজি করানো যায়। 2 দিন মাত্র বাকি আছে, এর মধ্যে তার ভাইকে যে করে হোক রাজি করাতেই হবে। রুহি কিছু একটা ভেবে হেসে ওঠে। রোদের দিকে তাকিয়ে বলে ওঠে। রোদ, তুই যাবি ভাইয়া রাজি করাতে? তুই বললি ভাইয়া ঠিকই শুনবে। রোদ বিস্মিত চোখে তাকিয়ে আছে রুহির দিকে। রুহিকে বলে ওঠে। কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, যেখানে তোর কথায় রাজি হয়নি সেখানে আমি বললে রাজি হয়ে যাবে? রুহি রোদের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলে ওঠে। রোদ প্লিজ একবার বলে দেখ না গিয়ে ভাইয়াকে, প্লিজ প্লিজ প্লিজ। রুহির কথায় নীলা আশায় জানায়। রোদ রাজি হয়। রুহি আর নীলা চাপে বিছানা থেকে উঠে তিনজন মিলে রোদকে নিয়ে শুভ্রের রুমের সামনে যায়। রোদ হাতে ওড়না পেঁচাচ্ছে, কেমন যেন ভয় লাগছে। শুভ্রের দরজা হাত দিতেই খুলে যায়। দরজা হালকা চাপানো ছিল। রোদ বুকে সাহস নিয়ে রুমে ঢুকে। রুমের আশেপাশে তাকাতেই কাউকে দেখতে পায় না। পা বাড়ায় ব্যালকনিতে। এদিকে রুহি নীলা বাইরে দাঁড়িয়ে ছিল। নীলার চোখ পড়ে শুভ্র তার রুমের দিকে আসছে। রুহি নীলা শুভ্রকে দূর থেকে আসতে দেখে সেখান থেকে লুকিয়ে নিজেদের রুমে চলে আসে। শুভ্র নিজের রুমে ঢুকে কারো উপস্থিতি টের পায়, ধীর পায়ে হেঁটে যায়। ব্যালকনিতে রোদকে পেছন থেকে দেখে চিনে ফেলে। রোদ ঠোঁট কামড়ে হাসে, কিছুটা দুষ্টুমি স্বরে বলে ওঠে। আজ থেকে পাখি নিজ থেকে শিকারের কাছে ধরা দিতে এসেছে। পাখি কি জানে শিকার কিন্তু মোটেও ভালো মানুষ নয়। শুভ্রের কথা শুনে সাথে সাথে পিছনে ফিরে তাকায় রোদ। শুভ্রকে সামনে দেখে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। রোদ আস্তে করে বলে ওঠে। এরকম কিছুই না। শুভ্র রোদের দিকে 2 কদম এগিয়ে রোদের নত হওয়া মাথার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে ওঠে। তাহলে কি ম্যাডাম? আচ্ছা ম্যাডাম, কি চাচ্ছেন? আমি আপনার কাছে যাই? আমার কিন্তু কোনো সমস্যা নেই। রোদ দ্রুত কণ্ঠে বলে ওঠে। না, আমি আসলে একটা কথা বলতে এসেছিলাম। শুভ্র ভ্রুকুচকে তাকায় রোদের দিকে, শান্ত কণ্ঠে বলে ওঠে। কি কথা? রোদ আমতা আমতা করে বলে ওঠে। আমরা আসলে ট্যুরে যেতে চাই, তাই আপনার অনুমতি লাগবে। দাদি বলেছে আপনি যদি যেতে দেন তো যেতে পারবো। শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে। কোনো ট্যুরে যাওয়া হবে না। রোদ মুখ ছোট ছোট করে মাথা তুলে তাকায় শুভ্রর দিকে, তাকিয়ে করুণ কণ্ঠে বলে ওঠে। প্লিজ যেতে দিন না। রুহি অনেক আশা নিয়ে বসে আছে ট্যুরে যাবে, প্লিজ রাজি হয়ে যান। 2 দিনের তো ব্যাপার। শুভ্র চুপচাপ রোদের কথা শুনে আস্তে করে বলে ওঠে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার কথায় না হয়ে যে অনুমতি দিলাম, কিন্তু তাতে আমার লাভ কি? রোদ কিছু না বুঝে বলে ওঠে। মানে? শুভ্র পুনরায় বলে ওঠে। ম্যাডাম, আপনাকে অনুমতি দিলাম, কি পাবো? আমার লাভ কি?
রোদ কিছু না বুঝে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্র মুচকি হাসে, তারপর আবার বলে ওঠে। যেতে দেবো, তবে একটা শর্ত আছে। রোদের চোখ বড় বড় হয়ে যায়। এই কেমন লোকের পাল্লায় পড়লো? অনুমতি দিবে তাতেও লাভ খুঁজে শর্ত রাখে। এ কেমন লোক রে বাবা? রোদ আস্তে করে বলে ওঠে। কি শর্ত? শুভ্র রোদের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে আসে, তারপর রোদের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে ওঠে। কিসমি। রোদ চোখ বড় বড় করে তাকায়। ছি, তাহলে এই লুচু লোকে সবসময় লুচ্চামির ধান্দা। ছি ছি ছি। রোদ নাক মুখ সিটকে ফেলে। রোদকে এরকম করতে দেখে শুভ্র বলে ওঠে। যদি ট্যুরে যেতে চাও তো আমার শর্ত মানতে হবে, না হলে কোথাও যাওয়া হবে না। রোদ রেগে গিয়ে বলে ওঠে। লজ্জা করে না এইসব বলতে? অসভ্য লোক। শুভ্র হাসে, তারপর বলে, আমি ফ্রিতে কারো উপকার করে না। যদি রাজি থাকো বলো, যেতে দেব, রাজি না হলে নাই। রোদ যেন আরো রেগে যায়, রাগে তেতে উঠে বলে। লাগবে না আপনার অনুমতি, যাব না আমি ট্যুরে। অসভ্য লোক। বলেই গটগট পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। রোদ যেতে শুভ্র শব্দ করে হেসে দেয়। সে আসলে রোদের সাথে এতক্ষণ মজা করছিল। ট্যুরে না যেতে দেওয়ার বাহানা মাত্র। শুভ্র ভালো করে জানে এই নারীর ধারা কখনোই নিজে থেকে এসব হবে না। রোদ রেগে রুমের বাহিরে এসে নিজের রুমের দিকে যায় শুভ্রকে গালি দিতে দিতে। সকাল 8:10। শুভ্র সকালে গোসল করে রেডি হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে পেছনে কারো উপস্থিতি দেখে পেছনে ফিরে তাকায়। রোদকে সকাল সকাল নিজের রুমে দেখে অবাক হয়। রোদ হুট করে এসে শুভ্রর গলা জড়িয়ে পায়ের উপর পা রাখে। লম্বা ছোট হতে শুভ্রের সমান হতে পারে না। শুভ্র এক হাত দিয়ে কোমর শক্ত করে ধরে উপরে তুলে। রোদ টুপ করে চুমু খায় শুভ্রর গালে। শুভ্র হতবাক, পুরো শরীর বেয়ে শীতল হাওয়া বইছে, তরতর করে কাঁপছে শুভ্র। রোদ হঠাৎ কারো চিৎকারে মাথা ঘুরিয়ে পেছনে তাকে। সামনে নিলয়কে ফ্লোরে পড়ে থাকতে দেখে রাগে চোয়াল শক্ত করে বিড়বিড় করে বলে ওঠে। শালা আসার আর সময় পায় না। রোদ রেগে শুভ্রের রুম থেকে বেরিয়ে নীলা রুহির কাছে যায়। রোদের রাগে নাকের ডগা লাল হয়েছে। নীলা রোদকে দেখে বলে ওঠে। কি হয়েছে জানো? এভাবে রেগে যাচ্ছিস কেন? রোদ রাগে ফুঁসতে ফুঁসতে রুহির দিকে তাকিয়ে বলে ওঠে। তোর এই লুচ্চা ভাইয়ের রুমে কেন আমায় পাঠিয়েছিস? হ্যাঁ, কিসের লাভ ক্ষতি? কিছুই তো বুঝতে পারছি না, কি বলিস? নীলার কথায় রুহি সায় জানায়। রোদ রুহি নীলার দিকে তাকিয়ে রাগে ফুঁসে উঠে বলে। তোর ভাই রাজি হবে, তবে শর্ত আছে, সেই শর্ত মানলেই রাজি হবে। রুহি নীলার মুখে খুশির ঝলক। রুহি খুশিতে গদগদ হয়ে বলে ওঠে। আমি সব শর্তে রাজি। এখন বল ভাইয়া কি শর্ত দিচ্ছে? রোদ মাথা নিচু করে কাচুমাচু করতে থাকে। রুহি নীলা ভ্রু কুচকে তাকায়। রোদকে অনেকবার জিজ্ঞাসা করেছে, কিন্তু রোদ কোনো কিছুই বলছে না। অনেক জোরাজুরি করার পর রোদ সবটা বলে শুভ্রতাকে কি শর্ত দিয়েছে। নীলা আর রুহি খুশি হলেও রোদের মুখে কোনো হাসি নেই। সে কোনোভাবে শুভ্রের সাথে এইসব করতে পারবে না। রুহি নীলা রোদকে অনেক বুঝায়। একটা চুমু তো দিলে কি সমস্যা? আর সে তো কোনো পরপুরুষ না, তো স্বামী, তাহলে তো ভয় কিসের? রোদকে নীলা রুহি মিলে অনেক জোরাজুরি করে সারা রাত। শেষমেশ কোনো উপায় না পেয়ে রোদ রাজি হয়। সকাল 8:10। রুহি, রোদ, নীলা অনেক আগে ঘুম থেকে উঠেছে। মূলত রোদকে রুহি নীলা মিলে শুভ্রের রুমে পাঠাবে, কিন্তু রোদ বারবার না করছে। রোদকে অনেক বুঝিয়ে রাজি করিয়ে শুভ্রের রুমে পাঠায়। রোদ কাঁপা কাঁপা হাতে দরজা খুলে ভিতরে ঢুকে শুভ্র অফিস যাবে তার জন্য রেডি হচ্ছিল। মিররের সামনে দাঁড়িয়ে হঠাৎ চোখ পড়ে আয়নায়। রোদ পিছনে দাঁড়িয়ে আছে। শুভ্র পিছনে ফিরে তাকাতেই রোদ দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে শুভ্রর গলা। হাইটে ছোট হয় শুভ্রর, গাল পর্যন্ত নিজের ঠোঁট যায় না। শুভ্র রোদকে শক্ত করে ধরে উপরে তুলে। রোদ টুপটুপ করে চুমু খায় শুভ্রর গালে। শুভ্র অবাকে চরম পর্যায়ে। সে কখনোই ভাবতে পারেনি রোদ এমন কিছু করবে। পুরো শরীর বেয়ে শীতল হাওয়া বইছে। রোদ এরকম একটা কাজ করবে সে বুঝতে পারেনি। অবাকের রেশ কাটিয়ে রোদকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে। রোদের মুখ তুলে নিজের দিকে করে। শুভ্র রোদের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। মনে মনে বলে ওঠে, পাখি তার নিজে থেকে বন্দী হতে আসছে খাঁচায়। শুভ্র রোদের গালে এক হাত রেখে রোদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদের চোখ নিচের দিকে, পুরো শরীর হালকা কাঁপুনি দিচ্ছে। শুভ্র রোদের দিকে আঘাতে চিৎকার আসে কারো। শুভ্র রোদ ওই অবস্থা ধরে দরজার দিকে তাকায়। নীরয় এই ফ্লোরে পড়ে আছে। রাগে মুহূর্তে চেহারার ভাবভঙ্গি চেঞ্জ হয়ে যায়। রাগে দাঁতে দাঁত পিষে বলে। শালা আসার আর সময় পায় না, শালা আসার আর সময় পায় না। সব সময় আমার রোমাঞ্চের মধ্যে আসতে হবে। রোদ ছোটাছুটি করে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু শুভ্র আরো শক্ত করে চেপে ধরে। শুভ্র রোদকে কোলে নিয়ে ব্যালকনিতে চলে যায়। এই নিলয় গাধাটার জন্য এত সুন্দর একটা সময় নষ্ট করতে চায় না। অজ্ঞান হয়েছে, অজ্ঞান হয়ে থাক। রোদকে নিয়ে ব্যালকনিতে গ্রিলের পাশে দাঁড়ায়। রোদের ছোটাছুটি আরো বেড়ে যায়। শুভ্র বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে। একটু নাচড়া করলে একেবারে এখানে থেকে নিচে ফেলে দেবো। রোদের ছোটাছুটি বন্ধ হয়ে যায়। রেগে গিয়ে বলে ওঠে। অসভ্য লোক, ছাড়ুন বলছি। শুভ্র রোদকে দাঁড় করিয়ে কোমর চেপে ধরে বলে ওঠে। আমি তো তোকে আসতে বলিনি, তুই নিজ ইচ্ছায় আসছোস, কিন্তু যাবে আমার ইচ্ছায়। কোনো ছাড়াছাড়ি হবে না। আপনি
আপনি আসলেই একটা বাজে লোক। কোন দুঃখে যে আপনার রুমে আসতে গিয়েছিলাম আমি। একটু আগে যে ব্যাঙের মতো এসে লাফিয়ে পড়েছিলে, তার মধ্যে যা শুরু করেছিলে সেটা শুরু করো ফার্স্ট। রোদ ভ্রু কুচকে তাকায় শুভ্রর দিকে, তারপর বলে ওঠে। অশুভ লোক, যেতে দিন আমায়। শুভ্র রেগে গিয়ে দাঁতে দাঁত পিষে বলে। চুপ থাক বেটি, কথায় কথায় অসভ্য ছাড়ুন বলছি। এরকম হাঁসের মতো প্যাক প্যাক করিস কেন? হ্যাঁ, আমি তোর বিয়ে করে একমাত্র জামাই লাগি। সম্বন্ধে কথা বলবি। 400 গ্রাম। আপনি আমাকে 400 গ্রাম কেন বলছেন? শুভ্র কিছু না বলে রোদকে এক হাত দিয়ে কোমর পেঁচিয়ে উপরে তুলে, তারপর বলে ওঠে। এই জন্য তো বলছি 400 গ্রাম। শরীর তো পুঁটি মাছের থেকে শক্তি কম, তাকে 400 গ্রাম বলবো না তো কি করব? রোদ ভয়ে জোরে চেঁচিয়ে বলে ওঠে। ছেড়ে দিন আমায়, আমি পড়ে যাবো তো। শুভ্র হেসে বলে ওঠে। ওকে, ছেড়ে দেব, কিন্তু শর্ত আছে। ভারী স্বার্থপর লোক তো আপনি, কথায় কথায় শর্ত রাখেন। আমি স্বার্থপর। এখন বলো, রাজি হবে নাকি এখান থেকে নিচে ফেলে দেব? রোদ রেগে গিয়ে বলে ওঠে। না প্লিজ ছাড়ুন, আমি সব শর্তে রাজি। রোদ ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে বলে ওঠে। শুভ্র হেসে রোদকে নিচে নামায়, নিজের মুখ বরাবর দাঁড় করায়, রোদের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে ওঠে। যতক্ষণে আমি থামতে না বলবো ততক্ষণ তুই কিস করে যাবি। থামা যাবে না, বলে দিচ্ছি, তাহলে আরো শাস্তি বাড়বে। রোদ বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলে। এ কোন মহা ঝামেলায় পড়লো? জেনে শুনে বাঘের খাঁচায় কেন ঢুকলো? রোদ চোখ মুখ বন্ধ করে শুভ্রের দিকে নিজের ঠোঁট এগিয়ে নেয়। শুভ্র রোদের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। রোদ শুভ্রের গালে আস্তে করে নিজের ঠোঁট স্পর্শ করে। শুভ্রর শরীর অজানা অনুভূতিতে কেঁপে ওঠে, জোরে শ্বাস ফেলে রোদকে কিছুটা দূরে সরিয়ে দিয়ে বলে ওঠে। স্টপ। রোদ থেমে যায়, ভয়ে ভয়ে চোখ খুলে তাকায়। শুভ্র অন্যদিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। রোদের দিকে তাকায়, রোদ মাথা নিচু করে আছে। শুভ্র রোদের কাছে গিয়ে গালে এক হাত রেখে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।